নির্জন রাতে সমুদ্রের ধারে এক ব্যক্তি সামান্য কিছু পানি সংগ্রহ করে দ্রুত সেখান থেকে চলে যায়। আসলে সেই পানি সংগ্রহ করেছিল এক ভয়ঙ্কর রিচুয়ালের জন্য, যেখানে এক বৃদ্ধ ব্যক্তি ছিল। তার শরীরের বিভিন্ন জায়গা ভয়াবহভাবে পচে গিয়েছিল, ফলে তিনি অসহনীয় যন্ত্রণায় ভুগছিলেন। এই সময় একটি প্রাচীন ছুরি ব্যবহার করে বিশেষ রিচুয়াল সম্পূর্ণ করার পর তার শরীর আবার স্বাভাবিক হয়ে যায়। সেখানে উপস্থিত একটি মেয়ে পুরো বিষয়টি দেখে অদ্ভুত ধরনের কষ্ট রাগে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা আরি নামের একটি মেয়েকে দেখি, যে তার অসুস্থ মায়ের পাশে বসে প্রার্থনা করছে। তার মা বিছানায় শুয়ে আছেন। এমন সময় তার বড় ভাই আনো এসে বলে, আরি এখনো শেষ হয়নি, তাড়াতাড়ি করো, না হলে সিরিয়াল মিস হয়ে যাবে, আমারও কাজে যেতে হবে। এরপর তারা এমন একটি স্থানে পৌঁছায় যেখানে অনেক মানুষ নিজেদের অসুস্থ আত্মীয়দের চিকিৎসার জন্য নিয়ে এসেছে। আরিও তার ভাইও তাদের মায়ের চিকিৎসার জন্য সেখানে এসেছে। একজন কর্মচারী চিকিৎসার আগে কিছু কাগজপত্র পূরণ করতে বলে। আরির মায়ের পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, অদ্ভুত রকমের পতন ধরেছে, তবে জায়গাটি কোনো হাসপাতালের মতো মনে হচ্ছিল না। আরির মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে তার মাকে এখানে আনতে মোটেও রাজি ছিল না। সম্ভবত এটি তার ভাইয়ের সিদ্ধান্ত ছিল। অবশেষে তাদের মায়ের চিকিৎসার পালা আসে। সেখানে এক বৃদ্ধ তান্ত্রিক বা জাদুবিদ্যার গুরু চিকিৎসা করছিল। তিনি আরির মাকে একটি খাটে শুয়ে পর্দা টেনে দেন। এই লোকটি হলো সেই বৃদ্ধ যাকে আমরা ক্ষত অবস্থায় গল্পের শুরুতে দেখেছিলাম। এরপর নিজের প্রাচীন জাদুকরি ছুরি নিয়ে এসে তার পিঠে কোনো এক ধরনের রহস্যময় চিহ্ন আঁকতে শুরু করেন। এতে আরির মা প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন। মায়ের কষ্ট দেখে আরি ছুটে যেতে চাইলে আনু তাকে থামিয়ে দেয়। এমন সময় আনু লক্ষ্য করে তার মায়ের চিকিৎসা সেই কবিরাজ নয়, অদ্ভুত কেউ একজন সেখানে চিকিৎসা করছে। বিষয়টি তার কাছে মোটেও স্বাভাবিক মনে হয় না। লক্ষ্য করলে দেখা যায় তার মায়ের ক্ষতগুলো সেরে যাচ্ছে। আনু যখন আবার তাকায় তখন এক ভয়ঙ্কর দৃশ্য তাকে কাঁপিয়ে তোলে। আসলে সেখানে থাকা অদ্ভুত কিছু একটা তার মায়ের রক্ত চেটে খাচ্ছে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভালোভাবে লক্ষ্য করলে দেখে সেখানে তো কবিরাজি চিকিৎসা করছে। সে ধারণা করে হয়তো তার এটা চোখের ভুল। হঠাৎ করে সে অদ্ভুত জিনিসটি আনুর পাশে চলে আসে। সে তাকাতেই দেখে আশেপাশে কেউ নেই। বুঝতে পারল না তার সাথে এসব কি ঘটে গেল। এরই মধ্যে তার মায়ের চিকিৎসা শেষ হয়ে যায়, আর অদ্ভুতভাবে কিছু সময়ের মধ্যেই তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তবে আনুর কাছে মনে হচ্ছিল এই চিকিৎসার পেছনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। এরপর সেই কবিরাজ তাদের একটি তাবিজ বা পবিত্র বস্তু দেন, যা ঘরে রাখলে অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে। তারা চিকিৎসার টাকা সামনের একজন লোকের কাছে পরিশোধ করে বাড়ি ফিরে যায়। বাড়িতে পৌঁছানোর পর আরি একটি পার্সেল দেখতে পায়। সেই পার্সেলটি তুলে নিয়ে আনুর হাতে দেয়। কৌতূহলবশত সে সেটি খুলে দেখে, কিন্তু ভেতরে যা ছিল তা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। পার্সেলের ভেতরে ছিল মানুষের কাটা আঙুল। এটি যেন কারো পক্ষ থেকে পাঠানো একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। এরপর আনু কবিরাজের দেওয়া সেই তাবিজগুলো বাড়ির ভেতরে ও দরজার সামনে ঝুলিয়ে রাখে, যেন কোনো অশুভ শক্তি বা ভয়ঙ্কর কোনো আত্মা বা জিনের প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যায়। কিন্তু তার বোন আরি এসব বিষয়ে তেমন বিশ্বাস করত না। সে ধার্মিক ছিল এবং ঈশ্বরের উপাসনায় বিশ্বাস করত, তবু সে তার ভাইকে বাধা দেয়নি। এরপর আনু তার কর্মস্থলে যায়। সে একটি পুরনো ও বিরল জিনিসপত্রের দোকানে কাজ করত। সেখানে তার মালিক একজন ক্রেতার কাছে একটি প্রাচীন চুরি সম্পর্কে ব্যাখ্যা করছিলেন। আনু আসার পর মালিক তাকে বাকিটা বুঝে বলতে বলেন, কিন্তু সেই ক্রেতা খুবই খুঁতখুঁতে ছিল। সে শুধুমাত্র বিরল ও মূল্যবান জিনিসই কিনত, তাই পছন্দসই কিছু না পেয়ে সে চলে যায়। ক্রেতা চলে যাওয়ার পর মালিক আনুকে বকাঝকা করেন। তিনি বলেন আনু প্রায় দেরি করে আসে, এভাবে চলতে থাকলে সে কিভাবে বিক্রি বাড়াবে। আবার দেরি করলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে বলেও সতর্ক করেন। মালিকটি তাকে বকাঝকা করার পর এই মাসের বেতন তার হাতে বুঝিয়ে দেয়। এরপরে আনুকে বাজারের মধ্যে দেখা যায়। হঠাৎ করে দুজন সুদখোর লোক একটি গাড়ি থামিয়ে তার দিকে এগিয়ে আসে। তাদেরকে দেখামাত্র আনু পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। তারা তাকে তাদের বসের কাছে নিয়ে আসে। আসলে আনু তার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা ঋণ নিয়েছিল, কিন্তু বর্তমানে সে ওই ঋণের সুদ পরিশোধ করতে পারছিল না। ফলে সুদখোররা তাকে ধরে মারধর করে এবং দ্রুত টাকা জোগাড় করে ঋণ শোধ করার জন্য হুমকি দেয়। অন্যদিকে কবিরাজের বাড়িতে এক বৃদ্ধ ব্যক্তি তাকে দেখতে আসেন। তিনি জিজ্ঞেস করেন অনেকদিন ধরে তার মেয়েকে দেখা যাচ্ছে না কেন।
কবিরাজ উত্তর দেন তার মেয়ে এখন এখানে থাকে না, কেননা মেয়েটি তার উপর রাগ করে চলে গেছে। কারণ তার বাবার কাজের জন্য সেও নানা ধরনের সমস্যায় জড়িয়ে পড়েছিল, তাই সে বাইরে গিয়ে আলাদা বসবাস করছে। তবে কবিরাজ আশা করেন একদিন তার মেয়ে তাকে বুঝবে এবং মেনে নেবে, কেননা তার এই পেশায় তাকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য মানুষ তার কাছে চিকিৎসার জন্য আসে। হঠাৎ করে তার হাত কাঁপতে থাকে, মনে হচ্ছিল কোনো এক রহস্য যেন তাকে খুব কষ্ট দিচ্ছে। এদিকে আরিও তার মা প্রার্থনা করছিল। এমন সময় আনু বাড়ি ফিরে এসে দেখে ঘরের ভেতরে রাখা সেই সুরক্ষার তাবিজগুলো জায়গা মতো নেই। সে তার বোনকে জিজ্ঞেস করে, তুমি কি এটা ফেলে দিয়েছ? আরি জানে হ্যাঁ, সে তাবিজটি ফেলে দিয়েছে, কারণ সে এসব বিশ্বাস করে না এবং জিনিসগুলো ঘরে থাকলে অস্বস্তি লাগে। এই কথা শোনা মাত্রই আনু বাইরে গিয়ে ডাস্টবিন থেকে তাবিজ তুলে এনে আবার জায়গা মতো লাগিয়ে দেয়। এরপর সে সদ্য পাওয়া বেতনের টাকা বোনের হাতে তুলে দেয়, যেন সংসারের খরচ চালানো যায়। তারপর নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকে। কিন্তু তার মন খুবই অস্থির ছিল, কেননা বেতন খুবই কম। অন্যদিকে সুদখোরদের কাছে বিশাল ঋণও রয়েছে। যদি সে দ্রুত টাকা জোগাড় না করতে পারে, তাহলে সুদখোররা তাকে মেরে ফেলতেও পারে। এই চিন্তার মধ্যেই তার মনে পড়ে সেই কবিরাজের বাড়ির কথা। সেখানে প্রতিদিন এত মানুষ আসে যে নিশ্চয়ই অনেক টাকা জমে আছে। তখন তার মাথায় চুরির পরিকল্পনা আসে। এজন্য রাতের বেলা সে গোপনে কবিরাজের বাড়িতে ঢুকে পড়ে। তার ধারণা ছিল টাকাগুলো রাখা আছে একটি বিশেষ বাক্সে। খুঁজতে খুঁজতে সে একটি আলমারির ভেতরে এক ধরনের বাক্স খুঁজে পায়। বাক্সটি বের করতে গিয়ে দেখে এর সঙ্গে একটি লম্বা কাপড় জড়িয়ে আছে। সে কাপড়টি টানতে শুরু করে, কিন্তু কাপড়টি যেন শেষই হচ্ছিল না। যতই টানে ততই বের হতে থাকে। হঠাৎ করে আলমারির ভেতর থেকে এক ভয়ঙ্কর আত্মা বেরিয়ে আসে এবং তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ভয়ে আনু স্তব্ধ হয়ে যায়। সে তাড়াতাড়ি বাক্সটি নিয়ে সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে বাক্সটি খুলে সে হতাশ হয়ে পড়ে, কারণ ভেতরে কোনো টাকা ছিল না, বরং সেখানে ছিল সেই পুরনো ছুরিটি, যেটি কবিরাজ চিকিৎসার জন্য ব্যবহার করতেন। হতাশ হয়ে সে বাক্স কাপড়টি নিজের খাটের নিচে লুকিয়ে রাখে। তারপর গভীর দুশ্চিন্তায় নিজের বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ করে সে দরজায় জোরে জোরে আঘাতের শব্দ শুনতে পায়। বিষয়টি খুবই অদ্ভুত ছিল। সে কয়েকবার জিজ্ঞেস করলেও বাইরে থেকে কেউ কোনো উত্তর দেয় না। সামান্য একটু ভয় পেলেও সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজাটি খোলে। ঠিক তখনই ওপাশ থেকে ভয়ঙ্কর এক গা ছমছমে গানের সুর ভেসে আসতে থাকে। এমন সময় সে দেখতে পায় একজন মহিলা প্রাচীন পোশাক পরে তার ঘরের ভেতর অদ্ভুত ভঙ্গিতে নাচ করছে। হঠাৎ করে চতুর্দিকে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। আনু দ্রুত আলো জ্বালিয়ে দেখে সে রহস্যময় মেয়েটি অদ্ভুতভাবে নেচেই যাচ্ছে। আনু চিৎকার করে বলে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি কে? এ সময় আগুন নিভে যায়। আবার আগুন ধরেতে দেখে সেই মেয়েটি তার পেছনে এসে দাঁড়িয়েছে। তার মুখ ভয়ঙ্কর, চোখ পুরো সাদা। মনে হচ্ছিল সে যেন কোনো এক ভয়ঙ্কর আত্মা বা জিন। ভয় পেয়ে আনু হতবাক হয়ে যায়। হঠাৎ করে সে নিজের ঘরের বিছানায় জেগে ওঠে। তখন সে বুঝতে পারে এগুলো আসলে একটি দুঃস্বপ্ন ছিল। এ সময় মনে পড়ে সেই প্রাচীন ছুরিটির কথা, যেটি চুরি করে এনেছিল। সে ভাবতে থাকে নিশ্চয়ই এই ছুরির মধ্যে কোনো রহস্যময় বা অদ্ভুত শক্তি আছে। না হলে ঘরে আনার পর থেকেই এমন অদ্ভুত ঘটনা ঘটছে কেন? পরদিন সকালে সে ছুরিটি তার মালিকের কাছে নিয়ে যায় এবং পরীক্ষা করতে বলে। ছুরিটি দেখা মাত্র মালিক বিস্মিত হয়ে বলেন, এত অসাধারণ পুরনো ছুরি আমি জীবনে প্রথমবার দেখলাম। এর প্রতিটি নকশা অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আমার ধারণা এর বয়স কয়েক হাজার বছর হতে পারে। তারপর তিনি জিজ্ঞেস করেন ছুরিটি সে কোথায় পেয়েছে। আনু মিথ্যা বলে জানায় ঘর গোছাতে গিয়ে একটি পুরনো বাক্সের ভেতর এটি পেয়েছে। সম্ভবত এটি তার দাদার আমলের কোনো জিনিস হতে পারে। সে আসল কথা অর্থাৎ চুরি করার বিষয়টি গোপন রাখে। মালিক বলেন চুরিটি বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। তবে আগে তিনি জানতে চান এটি কোনো পবিত্র জিনিস নাকি অশুভ শক্তির সঙ্গে জড়িত। এ কথা বলে তিনি ধ্যান করতে শুরু করেন, এমনকি কিছু মন্ত্রও পাঠ করেন যেন অলৌকিক জগতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মুহূর্তের মধ্যেই পুরো ঘরের পরিবেশ অস্বাভাবিক হয়ে যায়। সমস্ত জিনিসপত্র অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। তিনি আতঙ্কিত হয়ে চোখ খুলে ফেলেন। এরপর আনুকে কঠোরভাবে বলেন, এই ছুরিটা এখনই আমার দোকান থেকে নিয়ে যাও, আর কখনো এখানে ফিরে আসবে না। এমন অবস্থায় চাকরি হারিয়ে আনু মন খারাপ করে সেখান থেকে চলে যায়।
হঠাৎ করে বাজারের মধ্যে অনেকগুলো আত্মা যেন তাকে গলা টিপে মেরে ফেলার জন্য এগিয়ে আসছিল। ভয়ে আনু চিৎকার করতে থাকে। তখনই দেখা যায় আসলে মানুষগুলো জিজ্ঞাসা করছে সে এমন করছে কেন। এদিকে ছুরির আসল মালিককে দেখি, যে ছুরিটি হারানোর পর থেকে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তিনি তার ছোট ভাইকে বলেন, সময় প্রায় শেষ হয়ে এসেছে, যদি দ্রুত ছুরিটা খুঁজে না পাওয়া যায় তাহলে আমি আগের ভয়াবহ অবস্থায় ফিরে যাব এবং হয়তো মারাও যেতে পারি। কথা শেষ হতে না হতেই তার শরীর আবার পচতে শুরু করে। তার ভাই তাকে জানায় সেই জাদুকরি ছুরির কোনো খোঁজই সে পাচ্ছে না। অন্যদিকে আনু বাড়ি ফিরে এসে দেখে সুদখোরদের লোকেরা তাদের ঘরের জিনিসপত্র ট্রাকে তুলছে। এ সময় তার মা ও বোন প্রথমবারের মতো জানতে পারে আনু বিপুল পরিমাণ ঋণের বোঝায় ডুবে আছে। সুদখোররা বলে এই জিনিসপত্র বিক্রি করলেও সুদের সামান্য অংশ উঠবে না। নিরুপায় হয়ে আনু সেই প্রাচীন ছুরিটি তাদের হাতে দিয়ে ঋণের বদলে গ্রহণ করতে অনুরোধ করে, কিন্তু তারা ছুরিটিকে মূল্যহীন বলে উপহাস করে। একজন লোক ছুরিটির উপর থুতু ফেলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করে বাড়ির দরজাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর সেই ছুরিটি যেন জীবন্ত হয়ে আকাশে উড়ে গিয়ে সরাসরি সেই সুদখোরের দিকে ধেয়ে আসে। এরপর এক অদৃশ্য শক্তির প্রভাবে লোকটি নিজেই ছুরিটি হাতে তুলে নেয় এবং ভয়ঙ্করভাবে নিজের জিহ্বা নিজেই কেটে ফেলে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানে উপস্থিত সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এগুলোর জন্য সবাই জানতে পারে যে আনুই কবিরাজের বাড়িতে চুরি করেছিল। বিষয়টি জানার পর তার বোন ভীষণ হতাশ হয়ে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ভাই এমন কাজ করতে পারে। তখন তাদের মা আনুকে বলেন, তোমার বোনের কথা শোনো, আমরা যত কষ্টেই থাকি না কেন কখনো অন্যের জিনিস চুরি করা উচিত নয়। চুরিটা তার আসল মালিকের কাছে ফিরিয়ে দাও। এদিকে কবিরাজের বাড়িতে তার মেয়ে মোটরসাইকেলে করে বাবাকে দেখতে আসে। সে দেখে তার বাবার শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। এই সময় কবিরাজ মেয়েকে বলেন, হয়তো এটাই শেষবার যখন আমি তোমার মুখ দেখতে পাচ্ছি। আমার জীবন সম্ভবত এখানেই শেষ হতে চলেছে, তবে শেষবারের মতো তোমার কাছে ক্ষমা চাইতে চাই। এতে বোঝা যায় বাবা মেয়ের সম্পর্কের মধ্যে গভীর কোনো গোপন ক্ষত বা লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। অন্যদিকে আরির অনুরোধে আনু অবশেষে ছুরিটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ছুরি নিয়ে রওনা হয়, কিন্তু কবিরাজের বাড়ির কাছাকাছি পৌঁছে তার মনে পড়ে একজন ধনী ব্যক্তি এই ধরনের ছুরির জন্য অনেক টাকা দিতে রাজি হয়েছিল। লোভে পড়ে সে আবার মত বদলে ফেলে এবং ছুরিটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। ছুরিটি দেখানোর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আরও বেশি মুগ্ধ হয়ে যায় এবং কোনো দরদাম ছাড়াই প্রায় 50 লাখ রুপিয়ান দিতে রাজি হয়। তিনি ছুরিটি একটি কাচের আলমারিতে রেখে আনুর জন্য টাকা আনতে যান, কিন্তু ঠিক তখনই ছুরিটি সহ পুরো আলমারি কাঁপতে শুরু করে। মুহূর্তে সেটি নিজে থেকে উড়ে গিয়ে সেই ব্যক্তির উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে। চিৎকারের শব্দ শুনে আনু দৌড়ে গিয়ে দেখে লোকটি মৃত অবস্থায় পড়ে আছে। সে বুঝতে পারে এই ছুরিটি তার মৃত্যুর কারণ। আতঙ্কিত হলেও আনু ছুরিটি তুলে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কবিরাজের মেয়ে পুরনো ছবির অ্যালবাম দেখছিল। ছবিগুলো দেখা মাত্রই তার ছোটবেলার স্মৃতি ফিরে আসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন সে ছোট ছিল তখন তার মা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনো চিকিৎসাই তাকে বাঁচাতে পারছিল না। নিরুপায় হয়ে তার বাবা সমুদ্রের তীরে গিয়ে এক ভয়ঙ্কর রিচুয়াল সম্পন্ন করেন। তিনি এক শয়তানি জিনের কাছে প্রার্থনা করেন যেন তাকে এমন শক্তি দেওয়া হয় যার মাধ্যমে তিনি মানুষকে অলৌকিকভাবে সুস্থ করতে পারেন। এরপর তিনি টানা 7 দিন 7 রাত ধরে সমুদ্রের পাড়ে ধ্যান করেন। অবশেষে সেই শয়তান তার ডাকে সাড়া দেয় এবং তাকে একটি জাদুকরী ছুরি প্রদান করে, যার সাহায্যে তিনি মানুষকে চিকিৎসা করতে পারেন। কিন্তু এর বিনিময়ে একটি ভয়ঙ্কর শর্ত ছিল, তাকে এবং তার মেয়েকে সেই অপশক্তির উত্তরাধিকারী বা বাহন হতে হবে। আর সেখান থেকেই শুরু হয় তাদের পরিবারের অভিশপ্ত জীবনের গল্প। ছুরিটি পাওয়ার পর তিনি দ্রুত বাড়ি ফিরে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পৌঁছানোর আগে তার স্ত্রী মারা যান। ঠিক তখনই সেই শয়তান জিন তার মেয়ের শরীরে ভর করে আর বলতে থাকে, তুমি আমাদের সঙ্গে চুক্তি করেছিলে, এখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমার মেয়ের রক্ত এই ছুরির মাধ্যমে উৎসর্গ করতে হবে, তবে সে পুরোপুরি শক্তি পাবে, আর তা না হলে তার মেয়েকেও মরতে হবে। আর কোনো উপায় না পেয়ে সে বাধ্য হয়ে সেই শয়তান জিনের কথা মেনে নিতে রাজি হয়। এই ঘটনার পর থেকেই মেয়েটি তার বাবার উপর ভীষণ ক্ষুব্ধ হয়ে যায়। সে মানতেই পারছিল না তার বাবা অশুভ আত্মা ও অপশক্তির সঙ্গে এমন চুক্তি করেছে।
বর্তমান সময়ে দেখা যায় কবিরাজ এক ভয়ঙ্কর যন্ত্রণায় কাতরাচ্ছেন। তখনই তার পাশে দেখা যায় সেই ভয়ঙ্কর সত্তা। মুহূর্তে সেটি কবিরাজের গলা পেঁচিয়ে ধরে। তার চিৎকার শুনে কবিরাজের মেয়ে ঘরে ছুটে এসে দেখে কবিরাজ নিজের হাতে নিজের গলা টিপে আত্মহত্যা করছে। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। অন্যদিকে আনু টাকার জন্য মরিয়া হয়ে ওঠে, তাই সে আবারও ছুরিটি বিক্রি করার চেষ্টা করে। এবার সে ছুরিটি এক স্থানীয় নেতার কাছে নিয়ে যায় এবং ঋণের বদলে সেটি দিতে চায়। প্রথমে গ্যাং নেতা ছুরিটির মূল্য বুঝতে পারেনি। তখন আনু তাকে পরামর্শ দেয় ছুরিটির ছবি তুলে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিতে। বিজ্ঞাপন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই অসংখ্য ক্রেতা বিপুল অর্থের প্রস্তাব দিতে শুরু করে, আর গ্যাং নেতাও ছুরিটি নিয়ে আনুর ঋণ মাফ করে দেয়। কিন্তু আনু সেখান থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ ঘটনা ঘটে। চুরিটি আবারও নিজের ইচ্ছায় নড়ে ওঠে এবং নেতা ও তার লোকজনকে নির্মমভাবে হত্যা করে। আনু আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। এবার ভয়ে সে ছুরিটিও সঙ্গে নেয়নি। এদিকে কবিরাজের মৃত্যুর পর আরির মা আবার অসুস্থ হয়ে পড়ে। তার পা আগের মতোই পচতে শুরু করে। এ সময় দেখা যায় কবিরাজের তাবিজের ভেতর থেকে বের হচ্ছে কালো রক্ত। বাড়ি ফিরে আনুকে দেখে আরি জিজ্ঞেস করে, আমাদের পরিবারে আসলে কি হচ্ছে? এত অদ্ভুত ঘটনা কেন ঘটছে? এ সময় আনু খুব ক্লান্ত ছিল। সে শুধু বলে, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। এই ছুরিটা আমি ফিরিয়ে দিয়েছি, আর এসব নিয়ে আমাকে বিরক্ত করো না। এমন সময় আলমারির ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। আর এই আলমারি খুলে দেখে তার ভেতরে একটি বাক্স খোলা মাত্রই তার ভেতরে সেই ছুরিটিকে দেখতে পায়। আনু অবাক হয়ে ভাবতে থেকে, সে তো ছুরিটি সেখানে ফেলে এসেছিল, তাহলে এখানে এলো কিভাবে? রাগের মাথায় আরি ছুরি নিয়ে বাইরে ফেলে দেয়। এরপর সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। কিছুক্ষণের মধ্যে নামাজের সময় হলে সে অজু করার পর নামাজ পড়তে যায়। এ সময় আনুকে দেখা যায় কোন এক অজানা কষ্টে সে ছটফট করছিল। হঠাৎ করে আলমারি আবার কাঁপতে থাকে। ভয়ে সে দেখতে পায় বাক্সটি আবার আগের জায়গায়। বাক্সটি খোলা মাত্রই দেখতে পায় ছুরিটি আবার সেখানে চলে এসেছে। ঠিক তখনই পুরো ঘর অন্ধকার হয়ে যায়, আর তার সামনে চলে আসে সে ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না। স্বার্থপর মানুষেরা আমার দাস হয়ে যায়। এমন সময় ছুরিটি যেন নিজে থেকে আনুর হাতে চলে আসে। আনু ছুরিটি বারবার ফেলে দেওয়ার চেষ্টা করলেও ছুরিটি মোটেও তার হাত থেকে কোথাও ফেলা যাচ্ছিল না। ভয়ে সে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সেই জিন আবারও তার সামনে চলে আসে। আতঙ্কিত হয়ে সে ছুরিটি তার দিকে ধরে, কিন্তু সেই শয়তানটি যেন এটাই চাচ্ছিল। শয়তানটি ইচ্ছে করে আনুর হাত টেনে নিয়ে ছুরি দিয়ে তার নিজের শরীরে আঘাত করতে থাকে। তখনই আনু লক্ষ্য করে সেখানে কোনো জিন বা শয়তান নেই, বরং সে আঘাত করেছে তার নিজের বোন আরিকে। সে ভুল করে নিজের বোনকে ছুরি দিয়ে আঘাত করেছিল। এটা দেখে তার মা ছুটে আসে। সে দেখতে পায় আরি গুরুতরভাবে আহত হয়ে পড়েছে। এত সব ভয়াবহ ঘটনার পর আনু অবশেষে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ছুরিটি তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। কবিরাজের ভাই তাকে বকাঝকা করে। তাদের চিৎকার শুনে কবিরাজের মেয়ে বাইরে আসে। আনু নিজের ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চায়। মেয়েটি তাকে বলে, তুমি শুধু ছুরিটা ফিরিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে না। তুমি ইতিমধ্যেই এই ছুরির ভেতরে থাকা শয়তানি আত্মার সঙ্গে জড়িয়ে গেছো। মুক্তি পেতে হলে তোমাকে নিজের শরীর ও বাড়ির জন্য একটি বিশেষ শুদ্ধিকরণ রিচুয়াল সম্পূর্ণ করতে হবে। কিন্তু মেয়েটির চাচা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। মেয়েটি তার কথা গুরুত্ব দেয় না। সে বলে এটাই একমাত্র উপায় যার মাধ্যমে সে নিজেই অভিশাপ থেকে মুক্ত হতে পারে। মেয়েটি আসলে আনুকে প্রতারণা করছিল। সে যে রিচুয়ালের কথা বলেছিল তা কোনো শুদ্ধিকরণ রিচুয়াল ছিল না, বরং সেটি ছিল এমন একটি রিচুয়াল যার মাধ্যমে সেই শয়তানি উত্তরাধিকার বা অভিশাপ আনু এবং তার পরিবারের উপর হস্তান্তর করা হবে। নির্ধারিত দিনে সে আনুর বাড়িতে গিয়ে সেই রিচুয়াল শুরু করে। আনু তার বোনকে একটি ঘরে বন্দি করে রেখে তার মাকে রিচুয়ালের জন্য প্রস্তুত করে। কিন্তু রিচুয়ালের এক পর্যায়ে আরির ঘুম ভেঙে যায়। সে বারবার দরজায় আঘাত করে, তার ভাইকে ডাকে, কিন্তু কেউ তার কথা শোনে না। উপায় না পেয়ে জানালা দিয়ে বেরিয়ে আসলে কবিরাজের ভাইয়ের সঙ্গে তার দেখা হয়, যিনি তাকে পুরো সত্য ঘটনাটি খুলে বলেন। তিনি জানান তার ভাতিজে আসলে অভিশাপ নিজের পরিবার থেকে সরিয়ে আনুর ওপর চাপিয়ে দিতে চায়। এই কথা শোনা মাত্রই আরি দ্রুত রিচুয়াল বন্ধ করার জন্য সেখানে ছুটে যায়। এদিকে কবিরাজের মেয়ে আনুকে ঠিক একই রকমভাবে হাত কেটে রক্ত বের করতে বলে, যেমনটা তার বাবা তার হাতে করেছিল।
এরপর আনুরক্ত সেই ছুরির ভেতর লাগিয়ে এক বিশেষ মন্ত্র পাঠ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে আনু যেন অন্য এক জগতে চলে যায়। এটা ছিল জিনদের জগৎ। সেখানে অনেকগুলো সুন্দরী মেয়ে একসাথে নাচ করছে। তাদের চোখ দেখে বোঝা যাচ্ছিল এই মেয়েগুলো মোটেও কোনো স্বাভাবিক কেউ নয়। এরই মধ্যে আরি সেখানে এসে পৌঁছায়। তখনই মেয়েটির ভেতরে থাকা সেই শয়তান আরিকে সতর্ক করে দেয়। আরি তার ভাইকে বাঁচাতে এসেছে ঠিকই, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে, কেননা আনু ইতিমধ্যেই সে শয়তান জিনদের জগতে প্রবেশ করেছে। এদিকে আরি তার ভাইকে জাগানোর চেষ্টা করতে থাকে, আর কবিরাজের ভাই মেয়েটিকে থামানোর চেষ্টা করে। তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে সেই শয়তানটি কবিরাজের ভাইকে মারাত্মক আঘাত করে। এরপর সে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে আরির দিকে। তখনই কবিরাজের ভাই এসে তার হাত চেপে ধরে। এটা দেখে সে শয়তান ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায়। এই সুযোগে আরি পেছন থেকে এসে মেয়েটির মাথায় আঘাত করে, আর তার চাচা ছুরি নিয়ে মেয়েটির গলায় ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মেয়েটি মারা যায়। ওদিকে জিনদের জগতে আনুকে বসানো হয় একটি সিংহাসনে। এরপর তাকে রক্ত দিয়ে গোসল করানো হয়। তারপর আনুর মাথায় দেয়া হয় রাজকীয় মুকুট, আর তার সামনে নিয়ে আসা হয় একটি বিশেষ জিনিস, যেটি গ্রহণ করলে সে হয়ে যাবে অসীম শক্তির উত্তরাধিকারী, আর এর সাথে সেই অভিশাপের মালিক। কিন্তু আনু সেটি গ্রহণ করতে চাচ্ছিল না। তার হাত কাঁপতে থাকে। এদিকে আরি তার ভাইকে জাগানোর চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই তার ভাইয়ের জ্ঞান ফিরছিল না। এই সময় সে প্রার্থনা করতে শুরু করে। তার ভাই জ্ঞান ফিরে পায়। অবশেষে এই ভয়ঙ্কর মুহূর্ত থেকে তারা বেঁচে যায়। এখানে একটি প্রশ্ন তৈরি হয়, আসলে কি তারা বেঁচে গিয়েছে? সে সময় আনু কি সেই উত্তরাধিকার গ্রহণ করেছিল? গল্পের একদম শেষে দেখা যায় দেয়ালে টাঙানো তাদের সুন্দর পরিবারের ছবি, আর যেখানে কবিরাজের তাবিজ ঝোলানো ছিল সেখানে টাঙিয়ে রাখা হয়েছে পবিত্র দোয়া। এরপর পরিবারটিকে একসঙ্গে প্রার্থনা করতে দেখা যায়। এ সময় তাদের ঠিক পেছনে একটি বাক্সের ভেতরে দেখা যায় সেই বিশেষ উত্তরাধিকারের জিনিস। অর্থাৎ আনু সেই জিনিসটি গ্রহণ করতে না চাইলেও শয়তান জিনগুলো তাকে বাধ্য করেছিল এটি গ্রহণ করতে। তাহলে এখন আনুর পরিবারের সঙ্গে কি ঘটতে চলেছে?